প্রাচীনকালে নদীটির নাম সবাই আদর যত্ন করে ভোলাপুর রেখেছিল, কারণ এই নদীটির ধারায় অনেকে অনেক উপকার পেত। কিন্তু এখন জানি সবাই এই নদীটির নাম শুনলেই কেমন ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। এই নদীর পানি কখনোই নড়াচড়া করে না। সবাই কেন এত ভয় পায় নদীটিকে, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। চুপ, একদম চুপ, খবরদার এই নদীর নাম কখনো আমার সামনে নিবি না। ভোলাপুর নদীটির কথা মনে হলেই প্রাণটা কেমন কেঁপে ওঠে। এই নদীর নাম আর কখনো এই ঘরে মুখে আনবি না। হে গো, নদীর উৎপাতটা এখন অনেক বেড়ে গেছে, তুমি সাবধানে যাতায়াত করো, আমার যে বড্ড চিন্তা হয়। দিদি, তুমি তো সবই জানো, নদীটার উত্তাপে মানুষ গ্রামে একদম টিকতে পারছে না। চলো আমরা এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে চলে যাই শহরে। এই যে মানুষে বলা বলি করছে নদীতে নাকি দেওয়াল তুলবে, কিন্তু দেখবে অবশেষে কিচ্ছু তুলতে পারবে না। এত টাকা তারা কোথায় পাবে শুনি? চলো চলো, বেঁচে থাকতে হলে প্রাণ নিয়ে পালাই। কোথায় তুমি রহস্যময়ী? কোথায় আছো? বেরিয়ে আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। দেখো, আমি তোমার শিকার, তোমার নদীর মাঝখানেই দাঁড়িয়ে আছি, এসো আমাকে মারার জন্য। কে তুমি? এভাবে কেন চিৎকার করে আমাকে ডাকছো? মৃত্যুর যদি এতই স্বাদ হয়, নিজে নিজে মরে যেতে পারো নাই? আমার হাতেই তোমাকে মরতে হবে নাকি? হ্যাঁ, আমার মৃত্যুর স্বাদ জেগেছে, তবে আমি মরার আগে শুধুমাত্র সেইটা জানতে চাই, আমার স্বামী কি দোষ করেছিল? আমার পেটে আমার সন্তান কি অপরাধ করেছিল? কেন সে জন্মের আগেই তার বাবাকে হারালো? কেন সে অনাথ হয়ে গেল? বলো, আমার প্রশ্নের উত্তর দাও। কেন তুমি মেরেছো আমার স্বামীকে? কি অপরাধ করেছিল? তোর স্বামীকে গিয়ে জিজ্ঞেস কর, তোর স্বামী কিছু করেছিল কিনা। সেই সব ব্যাপারে আমাকে কেন এত জিজ্ঞেস করছিস? আমি কতটা ভয়ঙ্কর তুই জানিস না? আমার মুখের উপরে তো জবাবদিহি চাইছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি গ্রামের কাউকে শান্তিতে থাকতে দিচ্ছ না, সবাইকেই মেরে ফেলছো। কিন্তু আমার স্বামী কি অপরাধ করেছিল? গ্রামের সবাই কি এমন অপরাধ করেছে? কেন তুমি কাউকে শান্তি দিচ্ছ না? এইভাবে শেষ করে দিচ্ছ সবকিছু। আমি জানতে চাই। তুমি জানো আমরা কত গরিব, বৃদ্ধ মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, পেটে এখন সন্তান। দুদিন পরে সে যখন জন্ম নিয়ে জিজ্ঞেস করবে আমার বাবা কোন দোষে মারা গেল, আমি কি উত্তর দিব বলো? কেন এমন করলে? আমাদের মতো একটা দরিদ্র পরিবারে একটা মাত্র মানুষ রোজগার করত, তাকে তুমি শেষ করে দিলে। আমরা সবাই এখন পথে বসে যাব। কি হবে এমন জীবন দিয়ে, যেখানে আমি আমার সন্তানকে একটা ভালো জীবনই দিতে পারবো না তোমার জন্য? বেঁচে থেকে আর কোনো দরকার নেই, কিন্তু মৃত্যুর আগে জানতে চাই কি সেই কারণ। আমার অপরাধী তুইও নস, তোর স্বামীও নয়। এই গ্রামে এখন যারা মরছে তারা কেউই আমার অপরাধী নয়। আমার অপরাধী যারা ছিল তাদেরকে আমি অনেক আগেই মেরে ফেলেছি, কিন্তু আমার অপরাধী আরো দুজন রয়ে গেছে। সেই জন্য আমি এখনো হত্যাকাণ্ড চালিয়েই চলছি, কারণ তাদেরকে না মারা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। সেই দুইজন আর এই গ্রামে থাকে না, তারা শহরে চলে গিয়েছে, যার জন্য আমি এভাবে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছি। তোমার সাথে কি এমন অপরাধ হয়েছিল? কি এমন ঘটনা ঘটেছিল তোমার সাথে? কেন তুমি এরকম করছো? আমাকে সব কিছু খুলে বলো। আমি তোমার যে দুজন অপরাধী আছে, আমি কথা দিচ্ছি তোমাকে, সেই দুজনকে ধরে আমি জেলের গড়াতে পড়বো। তারা সারা জীবন জেলে থাকবে। তুমি আমাকে সব কিছু খুলে বলো, কিন্তু শর্ত আমার একটাই, তোমার সেই দুইজন অপরাধী শাস্তি পাবার পর তুমি এই গ্রাম থেকে সারা জীবনের মতো চলে যাবে। এখানে আর এই মৃত্যু খেলা খেলবে না। সে অনেক দিন আগের কথা রে। আমার জীবনটা অনেক সুন্দর ছিল, সহজ সরল একটা সুন্দর জীবন, যেখানে কোনো কষ্টই ছিল না। 20 বছর আগে ভোলাপুর গ্রামে 15 বছর বয়সী মেয়ে নূপুর বসবাস করত। নূপুরের যখন 10 বছর বয়স,
তখন হঠাৎ এক রাতে নূপুরের বাবা মাকে ডাকাত দলেরা মেরে ফেলে, কারণ নূপুরের বাবা ছিল অনেক বড়লোক আর সব কিছু লুটপাট করে নিয়ে যায়। এক রাতের ব্যবধানে মেয়েটি অনাথ হয়ে যায় এবং রাস্তায় এসে নেমে পড়ে। এরপর নূপুর অনেক কষ্ট করে তিল তিল করে আবার একটি সুন্দর বাড়ি বানায় আর সেখানে সে একলাই বসবাস করতে থাকে। কিন্তু হঠাৎ করেই, মা, বাবা, আমি জানি না তোমরা ওইখানে কেমন আছো। তোমাদের আমি এত তাড়াতাড়ি এভাবে হারিয়ে ফেলবো কখনোই ভাবিনি। তোমরা ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউই ছিল না। এখন এই নদীটা ছাড়া আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। যখনই আমার খুব কষ্ট হয় এই নদীর কাছে এসে বসে একলা একলা কথা বলি। আজ আমি বড্ড সমস্যায় পড়ে গেছি মা, কি যে করবো ভেবে পাচ্ছি না। গ্রামের বুড়ো থেকে গ্রামের ছেলে পর্যন্ত সবাই আমাকে খারাপ খারাপ কথা বলে। কেউ সম্পত্তি চায়, কেউ আমার শরীর চায়, কেউ আমাকে মেরে ফেলতে চায়। কি হচ্ছে এসব আমার সাথে? কেন হচ্ছে? কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই নূপুর, একলা একলা তাকিস, সঙ্গীর কি দরকার নেই? আমাদেরকে তো ডাকতে পারিস। জি, ও আপনাদের সামনে আমাকে এমন খারাপ খারাপ কথা বলছে আর আপনারা কেউ কোনো প্রতিবাদই করছেন না। কেমন গ্রামের মানুষ আপনারা! আপনারা আমার প্রতিবেশী ভাবতেই আমার অবাক লাগে। আহারে, সুন্দরী আমার রাগ করেছে, কেউ কিচ্ছু বলবে না, সে তুই বুঝবি না। কি রে নূপুর, তুই এখনো গ্রাম ছেড়ে যাচ্ছিস না কেন? এত অত্যাচার তোর বুঝি ভালো লাগছে? তোকে তো বলেছিলাম এই সম্পত্তি, বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে যাওয়ার জন্য। কেন যাচ্ছিস না? আহারে, বেচারি নূপুরটা কত কষ্ট পাচ্ছে। দেখো দেখো, এই নূপুর, আজকে আমি তোকে একটা সত্যি কথা বলি। সেই সত্যিটা ধাক্কা সামলাতে পারবি কিনা জানি না, তবে তোকে তো সত্যিটা জানতেই হবে। তোর বাবা মাকে না কোনো ডাকাতে মারেনি, তোর বাবা মাকে মেরেছে গ্রামের সবাই মিলে। কেন জানিস? তোর বাবার তো অনেক টাকা, তোর বাবার সেই টাকা গ্রামের সবারই মনে ধরেছে। সবাই বড়লোক হতে চাচ্ছে, সবার মনেই একটা লোভ, শুধুমাত্র নূপুরের বাবার টাকা। শর্টকাটে বড়লোক হওয়ার খুবই ভালো বুদ্ধি এটা। যাই হোক, এত করে সবাই তোকে বিরক্ত করছে, তুই এখনো সুসাইড কেন করছিস না? সবার এত অত্যাচার তুই সহ্য করতে পারবি? শিয়ালের মতো, শকুনের মতো তোকে টেনে টেনে চিড়ে চিড়ে সবাই খাবে। তার আগে তুই বরং সুসাইড করে নে। তোমরা শুধুমাত্র টাকার জন্য আমার বাবা মাকে মেরে ফেলেছো, আমার সাথে এত খারাপ আচার আচরণ করছো। আমার খুবই কষ্ট হচ্ছে জানো, যখন জানতে পেরেছি আমার বাবা মাকে ডাকাতেরা মারেনি, তোমরা মেরেছো। কেন তোমরা এমন করছো? সামান্য সম্পত্তির জন্য আমার বাবা মাকে মেরে ফেললে, ভাবতেই আমার খুব কষ্ট লাগছে। কেমন প্রতিবেশী তোমরা, কেমন গ্রামের মানুষ তোমরা! এইসব বলতে বলতেই নূপুরকে কেউ এসে বেদম পিটাতে শুরু করে দিল। তখন নূপুর ভালো মতোই বুঝতে পারছিল এবং অনেকটা বয়ও পেয়ে গিয়েছিল। সে সেটা ভালো করেই বুঝে গিয়েছিল এখানে তার আর বেঁচে থাকার মতো কোনো পথ নেই। গ্রামের মানুষের প্রত্যেকটা অত্যাচার সে সহ্য করতে করতে অবশেষে সে আত্মহত্যা করে নিল। এরপর আমি গ্রামের মানুষের উপর চরম প্রতিশোধ নিতে থাকলাম। আমার প্রতিশোধের আগুনে আমি অনেক নিষ্পাপ মানুষকে মেরেছি, আমি অস্বীকার করব না। তাদের মধ্যে তোমার স্বামীকেও আমি মেরে ফেলেছি, কিন্তু আমার সাথে যারা অন্যায় করেছিল সবাইকেই আমি মেরে ফেলেছি। শুধু দুজন বেঁচে আছে এখনো। জানি আমি অনেক ভুল করেছি, অনেক নিরপরাধকে মেরেছি। নিজের প্রতিশোধের আগুনে অনেক নির্দোষ মানুষেরই জীবন নিয়ে নিয়েছি। তোমার স্বামীও ছিল নির্দোষ, তোমার পুরো পরিবারটার জীবনে আমি কষ্ট নামিয়ে দিয়েছি। তোমার শিশুকে জন্মের আগেই বাবা হারা করে দিয়েছি। এই ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে,
তুমি যদি তোমার ভুল বুঝতে পারো তাহলে ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু তুমি আমাকে কথা দাও, আমি সেই দুজনকে খুঁজে বের করে আমি তাদেরকে পুলিশের হাতে তুলে দেব। এরপর তুমি এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে, আর কাউকে মারবে না, আর কোনো নির্দোষের তুমি প্রাণ নেবে না। কথা দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম। তুমি সেই দুজনকে যদি শাস্তি পাইয়ে দাও, আমি আর কাউকে মারবো না, এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। এরপর মীনাক্ষী এক লেডি কনস্টেবলের সাহায্যে সেই দুজনকে ধরে নেয় এবং তাদেরকে সারা জীবনের মতো জেলে কারাবন্দি করে দেয়। এরপর মীনাক্ষী আবার দেখা করতে চলে আসে নূপুরের সাথে। সেখানে এসে নূপুরকে সে জানায়, নূপুর, তুমি জানো আমি ওদের দুজনকে সারা জীবনের মতো জেলে আটকে দিয়েছি। এবার তুমি আমাদের গ্রামকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাও। আমাদের গ্রামে আর হত্যাকাণ্ড তুমি চালিও না। চলে যাও বোন, চলে যাও। এরপর নূপুর সারা জীবনের মতো এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায় এবং গ্রামের পানি নূপুর যাওয়ার সাথে সাথেই আগের মতো ঢেউ তুলতে শুরু করে দেয় এবং সব গুড় অন্ধকার কেটে একটি সুন্দর সকাল চলে আসে আর সবাই যার যার ইচ্ছে মতো কাজ করতে শুরু করে দেয়। গ্রামের সবার মন থেকে সেই ডর ভয় সব কিছু চলে গিয়েছিল। নূপুর চলে যাবার পর থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এভাবেই রহস্যময়ী গল্পটি শেষ হয়ে গেল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।